গুজরাট মডেল, যোগী মডেল শব্দগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু প্রতিটি রাজ্যের বাস্তবতা আলাদা। বাংলার সঙ্গে উত্তরপ্রদেশ, বাংলার সঙ্গে গুজরাট, ভিন্ন ভিন্ন বাস্তবতা। যে মডেল গুজরাটে কাজ করেছে সেটা বাংলাতে একইভাবে কাজ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। আবার এটাও সত্য, বাংলা যদি শিল্প, কর্মসংস্থান আর প্রশাসনিক সংস্কারে পিছিয়ে থাকে তাহলে পরিবর্তনের দাবি উঠবেই। কিন্তু সেই পরিবর্তন কাদের জন্য হবে? কর্পোরেট, রাজনীতি নাকি সাধারণ মানুষ? এই প্রশ্নটাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সোনার বাংলা মুখে তৈরি হয় না, সোনার বাংলা জন্ম নেয় কারখানায়, সোনার বাংলা জন্ম নেয় কৃষিক্ষেত্রে, সোনার বাংলা জন্ম নেয় স্কুলে, সোনার বাংলা জন্ম নেয় বেকারত্বের অবসানে। আপনাদের কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার ডবল মডেলে কাজ করছে? একদিকে গুজরাট মডেল আর অন্যদিকে যোগী মডেল। আর এই দুই মিশ্রিত মডেলের প্রয়োগ হলে পশ্চিমবাংলার চেহারাটা কি সত্যি বদলে যাবে, পরিণত হবে সোনার বাংলায়? আলোচনা করব আজকে, আপনার মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। বাস্তব চিত্রটা কি জানেন তো? বাস্তব চিত্র পশ্চিমবঙ্গের হাজার হাজার কলকারখানা বন্ধ, কৃষিভিত্তিক শিল্প নেই, ভারী শিল্প নেই, বেকার, দিনের পর দিন বেকার সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে, দুর্নীতি, দুষ্কৃতি রাজ, সিন্ডিকেট রাজ। অর্থাৎ শিল্প আসার জন্য যে পরিবেশগুলো দরকার সেই পরিবেশ এখনও তৈরি হয়নি। আর যে শিল্পগুলো বন্ধ হয়ে গেছে সেই শিল্পাঞ্চলের জায়গায় তৈরি হয়েছে আবাসন। কৃষকরাও এখনও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে জীবনযাপন করছেন। পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজের খোঁজে চলে যাওয়া মানুষের স্রোতও এখন থামেনি। তাহলে একটা প্রশ্ন কিন্তু উঠছে, জানেন তো, এই মডেলগুলো, গুজরাট মডেল এবং যোগী মডেল যদি প্রয়োগ করা হয় তাহলে রাজ্য কি বদলে যাবে, নাকি বাইরেটা বদলাবে, পিছনে আড়ালে চলে যাবে দারিদ্র, বেকারত্ব, থেকে যাবে দুষ্কৃতিরাজ, থেকে যাবে দুর্নীতিবাজ লোকেরা? দেখুন, রাস্তা চকচকে হলেই কি কর্মসংস্থান তৈরি হয়? ভাতা দিয়ে কি মানুষের জীবন বদলানো যায়? যদি সত্যি বদলানো যেত ভাতা দিয়ে, তাহলে মমতারই পরিণতি হলো কেন? মমতা তো একের পর এক ভাতা দিয়ে গেছেন। আসলে কি জানেন তো, এই যে ভাতা, আজকে ১,৫০০ টাকা মমতা দিতেন, তার জায়গায় ৩,০০০ টাকা হয়ে গেল। অর্থাৎ সঙ্গে সঙ্গে জনতার একটা বিরাট অংশ কিন্তু চলে গেল ওইদিকে। অন্য কোনোভাবে নেবেন না, এটা বাস্তব ঘটনা। আর আরেকজন এসে যদি বলে ৪,৫০০ টাকা দেব, আসলে কি জানেন তো, ভাতা, ভাতা মানে সরকারের কোটি কোটি টাকা মানুষকে দান করে দেওয়া একরকম। কিন্তু এই ভাতার কোটি কোটি টাকা দিয়ে যদি গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প তৈরি করা হয়, কিংবা যাদের ব্যবসা করার জায়গা নেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, তাহলে কি আর্থসামাজিক কাঠামোটা একটু বদলানো যায় না? দেখুন, ভাবতে হবে একটু। কেননা ভাতা কি করে জানেন তো? ভাতা হয়তো ভাবছেন যে দল এখন সরকারে রয়েছে তার প্রতি নিশ্চয়ই সহানুভূতিশীল থাকবে, কিন্তু ভাতার পরিমাণ বাড়িয়ে দিলেই আবার অন্য দলের দিকে চলে যেতে পারে। কেন তো সেই একই মানুষ সিপিএম করছেন, কখনো কখনো বিজেপি করছেন, কখনো কংগ্রেস করছেন, কখনো তৃণমূল করছেন। আচ্ছা, মানুষ একই, এই মানুষ নিয়েই কাজ করতে হয় রাজনৈতিক দলগুলোকে। আর এখানে দেখুন, বাংলা এখনও ভারী শিল্প সেভাবে নেই। ছোট ছোট কৃষিভিত্তিক শিল্প, ছোট ব্যবসা মানুষের ভরসা। হঠাৎ যদি সেখানে ডবল মডেল এসে যায় তাহলে লাভ কাদের হবে? সাধারণ মানুষের সত্যি কি লাভ হবে, নাকি একটা রাজনৈতিক ব্র্যান্ডিং তৈরি হবে? গুজরাট মডেল আসলে কি, যোগী মডেলের মধ্যে বিতর্কটা কোথায়? বাংলার বাস্তবতার সঙ্গে দুই মডেলের সংঘাতটা কোথায় হতে পারে? আর যদি সত্যিই সোনার বাংলা গড়তে হয় তাহলে প্রথমে কোন সমস্যাগুলোর সমাধান জরুরি? কেননা স্লোগান দিয়ে ইতিহাস তৈরি করা যায় না, মানুষের পেট, কাজ আর ভবিষ্যৎ সেগুলোর উত্তর দিতে হয়। একদিকে দেখুন গুজরাট মডেল, বড় বড় শিল্প, কর্পোরেট বিনিয়োগ, ঝকঝকে শহর। অন্যদিকে যোগী মডেল, কড়া প্রশাসন। এই দুই মডেল যদি পশ্চিমবঙ্গে প্রয়োগ করা হয়, মিক্স করে, মিশ্রিত করে, তাহলে কি সংঘাত বাড়তে পারে? এটা ভাবতে হবে। সোনার বাংলা এই শব্দটা কিন্তু কবিতার লাইন নয়, রাজনৈতিক স্লোগান। কেউ বলছেন বাংলাকে বদলাতে গেলে দরকার গুজরাট মডেল, আর কেউ বলছেন দরকার যোগী মডেল। আবার কেউ বলছেন
এই দুইয়ের মিশ্রণই নাকি ভবিষ্যৎ বাংলা। কিন্তু প্রশ্নটা কি, আপনারা নিশ্চয়ই জানেন যে মডেলগুলো কি, আর এই মডেলগুলো বাংলার যে বাস্তবতা তার সঙ্গে আদৌ খাপ খায় কিনা। বলবো এই ডবল ইঞ্জিনের ডবল মডেল বাংলার মানুষদের কাছে সুযোগ নাকি কোনো বিপদ আসতে পারে। গুজরাট মডেলটা কি? গুজরাট মডেল আপনারা শুনেছেন, আর এই শব্দটা জনপ্রিয় হয়েছে নরেন্দ্র মোদীর জন্য, ভারতের প্রধানমন্ত্রী, যিনি একসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আর এই মডেলের মূল কথা কি? বড় শিল্প, বড় বিনিয়োগ, বড় রাস্তা, বড় শহর, দ্রুত অনুমোদন, কর্পোরেট ফ্রেন্ডলি প্রশাসন। আর এই গুজরাট শিল্প আনতে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থাকে বিরাট গুরুত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ শিল্পপতিরা দ্রুত অনুমতি পাবেন, জটিলতা কমবে, প্রশাসনিক বাধা কমবে, বেশি বিনিয়োগ আসবে। আর এই মডেলের সমর্থকরা বলতেন গুজরাটে বন্দরভিত্তিক শিল্প, রাস্তা, বিদ্যুৎ, ম্যানুফ্যাকচারিং এগুলো দ্রুত উন্নতি করেছে। অনেক আন্তর্জাতিক কোম্পানি সেখানে কারখানা তৈরি করেছে। আর সেই কারণে গুজরাট মডেল মানেই ডেভেলপমেন্ট ফার্স্ট ইমেজ। কিন্তু এই মডেলের সমালোচকরাও আছে। তাদের বক্তব্য শুধু জিডিপি বাড়লেই সাধারণ মানুষের জীবন বদলায় না। কারণ একটা প্রশ্ন থেকে যায়, চাকরি কোথায়? বহু সমালোচক বলেন গুজরাটে শিল্প বাড়লেও জবলেস গ্রোথ বা কর্মসংস্থানহীন বৃদ্ধির অভিযোগ একটা রয়েছে। অর্থাৎ অর্থনীতি বাড়ছে কিন্তু সেই হারে স্থায়ী চাকরি তৈরি হচ্ছে না। আর একটা অভিযোগ, বড় কর্পোরেট যত সুবিধা পায় ছোট ব্যবসাগুলো কি ততটা সুযোগ পায়? কারণ একটা রাজ্য শুধু মল, এক্সপ্রেসওয়ে আর এলইডি লাইট দিয়ে চলে না, চলে মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী, কৃষক আর শ্রমিকদের ওপর। আর যোগী মডেলটা কি? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার এই মডেলের প্রবক্তা। ল অ্যান্ড অর্ডার ইস্যুতে এই মডেল কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। আর এই মডেলের মূল বিষয়গুলো কি একটু বলে দিই সংক্ষেপে। জিরো টলারেন্স, যেটা এখন বর্তমান সরকার বলছে। স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন, একটা শক্তপোক্ত প্রশাসন। ক্রাইম কন্ট্রোল, দুর্নীতি দমন। বুলডোজার পলিটিক্স, অর্থাৎ বুলডোজার যেখানে যেখানে অনিয়ম আছে, বেআইনি বিল্ডিং তৈরি হয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া, একটা প্রতীক। যোগী সরকার দাবি করেছিল ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে মাফিয়ারাজ কমেছে, বিনিয়োগ বেড়েছে, বিমানবন্দর, ধর্মীয় পর্যটন এগুলো দ্রুত উন্নতি করেছে। মনে রাখবেন, আপনারাও জানেন যে আইন শৃঙ্খলা যদি খারাপ হয় তাহলে বড় শিল্প আসে না, শিল্পপতিরা আসতে চান না। কেননা নানা ধরনের সিন্ডিকেট, তাদের দাবি, কারখানা তৈরি করতে গেলে তার কাঁচামাল সেখানেও কাটমানি। এই কারণে প্রথমে যদি দুর্নীতি রাজকে দমন না করা যায় তাহলে বড় শিল্পপতিরা এখানে আসবে না, সেটা যে দলেরই হোক না কেন। তাই আইন শৃঙ্খলা প্রথম প্রয়োজন। আর এই কারণে যোগী মডেল শুধু উন্নয়ন নয়, একটা কড়া প্রশাসনিক রাষ্ট্র এই মডেল। আর এই মডেল কি করে? মডেল ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ায়। কিন্তু সমালোচকরা আছেন, তারা বলছেন কঠোর প্রশাসন আর ভয়ভিত্তিক শাসনের মধ্যে একটা তফাৎ আছে। তারা প্রশ্ন করেন বা করেছেন বিভিন্ন সময়ে, রাষ্ট্র কি শুধুই শক্তি দেখাবে নাকি নাগরিক অধিকারও রক্ষা করবে? এখন আপনাদের বলি বাংলায় এই দুই মডেলের প্রয়োগ কিভাবে দেখা যাচ্ছে। বাংলায় কি সত্যি গুজরাট এবং যোগী মডেলের মিশ্রণ আনার চেষ্টা হচ্ছে? রাজনৈতিক ভাষণে বারবার শোনা যাচ্ছে, আপনারা শুনছেন, ডবল ইঞ্জিন সরকার, সোনার বাংলা, শিল্প ফিরবে, আইন শৃঙ্খলা শক্ত হবে। একদিকে শিল্প বিনিয়োগের কথা বলা হচ্ছে, অন্যদিকে কড়া প্রশাসনের কথা বলা হচ্ছে। অর্থাৎ একদিকে গুজরাটের ডেভেলপমেন্ট ব্র্যান্ডিং আর অন্যদিকে যোগী মডেলের স্ট্রং গভর্নেন্স। কিন্তু বাংলার বাস্তবতা কি গুজরাট বা উত্তরপ্রদেশের মতো? এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার সবচেয়ে বড় সমস্যা কি জানেন তো? বেকারত্ব, শিল্পহীনতা, দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভাব, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়া, ক্ষুদ্র শিল্পগুলো ভেঙে পড়া, কৃষকদের মধ্যে একটা অনিশ্চয়তা, বেকারত্ব, বহু শিক্ষিত যুবক চাকরি পাচ্ছে না, কেউ রাজ্যের বাইরে চলে যাচ্ছে, কেউ অনলাইনে কাজ করছে। কাজে প্রশ্নটা ওঠে, শুধু বড় বড় প্রকল্প ঘোষণা করলে কি সমস্যা মিটে যাবে? কেননা বাংলার অর্থনীতি কৃষি, ক্ষুদ্র ব্যবসা আর ছোট শিল্পের উপর দাঁড়িয়ে আছে দীর্ঘ বছর ধরে। এখানে গুজরাটের মতো বিশাল ম্যানুফ্যাকচারিং বেস নেই, উত্তরপ্রদেশের মতো বিশাল জমি বা রাজনৈতিক কাঠামো নেই। তাহলে মডেল কপি করলে কি বাস্তব বদলে যাবে? ভাবুন, আপনারা কমেন্টে লিখুন যে কিভাবে
এই বাংলাকে সোনার বাংলা করা যায়। কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের বাংলা আবার ভারতবর্ষের কাছে উজ্জ্বল হয়ে উঠুক, বিদেশে ছড়িয়ে পড়ুক, যেমন আগেকার দিনে ছিল। স্কটল্যান্ড ইয়ার্ড কিংবা বাংলা প্রথম ভাববে, পথ দেখাবে গোটা ভারতকে। কিন্তু বাস্তব কথাগুলো কি? ঝকঝকে শহর আর বাস্তব মানুষ। যখন নতুন রাস্তা তৈরি হয়, ফ্লাইওভার হয়, শহর ঝকঝক চকচক করে, তখন কি মানুষও সেই একইভাবে চকচক করে? কেননা উন্নয়নের ছবি ক্যামেরায় দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই উন্নয়নের পরিসংখ্যানের বাইরে থাকে এমন কিছু দরিদ্র মানুষ যারা আদপে দরিদ্র নয় সরকারি খাতায়, কিন্তু দরিদ্র। থাকে বেকার যুবক, চাষির, ঋণগ্রস্ত চাষি, ছোট ছোট দোকানদারদের টিকে থাকার লড়াই। আর শিল্প আনতে গেলে জমি লাগে। জমি মানে আবার সেই সংঘাত হতে পারে, কাটমানি চাইতে পারে, এগুলোকে ভাবতে হবে। রাজনৈতিক সংঘর্ষ হতে পারে। সিঙ্গুর নন্দীগ্রামের ক্ষেত্রে আপনারা দেখেছেন, বিশেষ করে সিঙ্গুরের ক্ষেত্রে, যেখানে টাটার মতো প্রতিষ্ঠানকেও সিঙ্গুর ছাড়তে বাধ্য করা হয়েছিল মমতা ব্যানার্জির সময়। তাই বাংলায় শিল্পায়নের প্রশ্নটা শুধু অর্থনীতির নয়, একটা সামাজিক আর রাজনৈতিক প্রশ্ন। খুব ভালো করে ভাববেন, শুধু অর্থনীতির বিষয় নয়। আমাদের এই রাজ্যকে দুর্নীতিমুক্ত সব রাজনৈতিক দল থেকে, যেই দুর্নীতিগ্রস্ত হোক না কেন, তাকে দল থেকে বহিষ্কার করা, কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, রং না দেখে বিজেপি কি সিপিএম কি কংগ্রেস কি তৃণমূল, রং দেখা যাবে না। কারণ একটা বিষবৃক্ষ যদি আজকে জন্ম নেয়, সেটাই যথেষ্ট। সোনার বাংলা কিভাবে সম্ভব? যদি সোনার বাংলা সত্যিই গড়তে হয়, বিভিন্ন ব্যক্তিরা যা বলছেন, গ্রামের সাধারণ মানুষও বলছেন, এমনকি যারা রাজনৈতিক বিশ্লেষক, অর্থনৈতিক বিশ্লেষক, তারাও বলছেন সোনার বাংলা গড়তে হলে স্লোগান নয়, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোর উত্তর খুঁজতে হবে। স্থায়ী কর্মসংস্থান, ছোট শিল্পগুলোকে কিভাবে বাঁচানো হবে, কৃষকের আয় কিভাবে বাড়বে, বাংলার শিক্ষিত যুবকদের জন্য কি কি ব্যবস্থা করা হবে, এছাড়া আইটি, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক্স, এগুলোতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। কেননা উন্নয়ন মানে শুধু দেখানো নয়, উন্নয়ন মানে মানুষের জীবনটাকে বদলানো। আর সোনার বাংলার আলো ছড়িয়ে পড়ে সমাজের নিচু তলা থেকে উপরতলা সমস্ত মানুষদের মধ্যে। কাউকে অন্ধকারে রেখে বাকি মানুষদের আলোকিত করলে, তাদের সোনালি আলো ঢেলে দিলে বাংলা সোনার হয়ে উঠবে না। সবাইকে নিয়ে এই বাংলা, সব মানুষকে নিয়ে, সব ধরনের পেশার মানুষকে নিয়ে, কৃষিক্ষেত্র নিয়ে, শিল্প নিয়ে, সব নিয়ে সোনার বাংলা। আর এটার চেয়েছে মানুষ বিজেপির কাছে। এখন সবটাই বিজেপির হাতে। তারা কিভাবে এই বাংলাকে সোনার বাংলা তৈরি করবে, সেটা তাদের হাতে। আপনারা কি বলেন? কিভাবে এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করা যায়? লিখুন কমেন্টে। আর দেখতে থাকুন ভয়েস 9 বাংলা। আমি তারক ঘোষ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন।